আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গঙ্গা চুক্তি আর তিস্তা চুক্তি আমি বলেছিলাম সব গঙ্গার জলে যাবে। তারেক রহমান আসুক বা না আসুক, এ নিয়ে প্রচুর জল ঘোলা হচ্ছে। আজকে নাকি শুনলাম আবার আপনাদের হুমায়ুন কবির উপদেষ্টা তিনি নাকি বলেছেন আবার যে সম্মানজনকভাবে আমাদেরকে দ্বিপাক্ষীয় স্বার্থ দেখে নাকি এই সমস্ত কি সব বাতেলা বাতেলা দিয়েছে। হ্যাঁ, যে যাতে আমরা কান দিই না, এখন আর কান দিই না। এগুলো হচ্ছে সফট ডিপ্লোম্যাসির ফল। এতদিন সফট ডিপ্লোম্যাসি হয়েছে, তো সফট ডিপ্লোম্যাসির ফল হচ্ছে এইটা। আরুন করুন, সফট ডিপ্লোম্যাসি করুন। একদিনে 10টা টপকে দিতেন, দেখতেন সব হার্ড ডিপ্লোম্যাসি দেখবেন সব সিঁড়ে হয়ে যাবে। টপকে দেওয়া উচিত ছিল গোটা 10-15, তাহলে সিধে থাকতো। আমরা নাকি কি বলে, যাই হোক, পরে আলোচনা করবো। এখন যেটা আলোচনা করতে বুঝি সেটা হচ্ছে গঙ্গা চুক্তি নারাজ নীতিশরা। আগে তো ছিল একজন, এখন হয়েছে দুজন। আগে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যাগড়া দিতেন। এবার ব্যাগড়া দিচ্ছেন স্বয়ং নীতিশ কুমার, যিনি দীর্ঘকালের এনডিএ শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে এখন উনি রাজ্যসভায় এসছেন। এখন কি বলা হচ্ছে, আমরা কিন্তু ধৃষ্টতা দেখিয়ে কিন্তু ভারতীয় সাংবাদিকরা বা ইউটিউবার যারা আছে তারা কিন্তু ধৃষ্টতা দেখায়নি। কয়েকজন বাংলাদেশি আমাদের ভাই বন্ধু অনেকে বলার চেষ্টা করছেন যে আমরা ধৃষ্টতা দেখাচ্ছি। ধৃষ্টতা আমরা দেখাইনি। আমরা যদি ধৃষ্টতা দেখাতাম তাহলে কূটনৈতিক স্তরে আপনারা যেগুলো বলেছেন সেগুলোকে ধৃষ্টতার পর্যায়ে পড়ে কি পড়ে না। কূটনৈতিক কথা আপনারা বলছেন চোখে চোখ রেখে কথা বলবো, সমান উচ্চতায় দাঁড়িয়ে কথা বলবো, আরো অনেক কিছু বলেছেন। আমার তো অর্ধেক মনে নেই, এত কথা আপনারা বলেন, বাজে কথা মনে থাকে না। যাও কি বলছেন শুনি, মনে করবেন না আবার আমরা বানিয়ে বলছি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালে সই হওয়া গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ 12ই ডিসেম্বর শেষ হচ্ছে। এখনো চুক্তির নবীকরণ নিয়ে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ঢাকাকে নয়াদিল্লির খোলা বার্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত দিল্লি এলে এই চুক্তি চূড়ান্ত রূপ পাবে। তবে এনডিএ শরিক জেডিইউ, জনতা দল ইউনাইটেড এই চুক্তির বিরোধিতা উচ্চগ্রামে নিয়ে যাচ্ছে। এতদিন টিএমসি করতো, এবার জনতা দল ইউনাইটেড। জনতা দল ইউনাইটেড হচ্ছে আমাদের শরিক, প্রধানতম শরিক, কারণ তাকে উপেক্ষা করা যাবে না। যদি তিনি সরে যান তাহলে ইউপিএ সরকার পড়ে যাবে। এই শরিক দলের দাবি, এই ব্যবস্থার ফলে শুকনো মরশুমে বিহার পর্যন্ত জল পায় না। বিস্তীর্ণ অঞ্চলে কৃষি, পানীয় জল এবং শিল্পের জন্য গঙ্গার জলের ভাগ কমে যায়। ফারাক্কার জল ধরে রাখায় হুগলি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় বলে অভিযোগ। আর জেডিইউ সাংসদ তথা বিহারের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা অবশ্য এ নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন, যার শিরোনাম ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তি নিয়ে ফের ভাবা হোক। তার বক্তব্য, মানে ওই এটাতে লেখাতে তার বক্তব্য, গত 3 দশকে এই চুক্তির কারণে বিহার অনেক কিছু হারিয়েছে। যেভাবে এই চুক্তি হয়েছে সেভাবে অন্তত একে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় গোটা বিহার এবং দেশের স্বার্থে। এই চুক্তি গুজরাট ডক্টরিনের সন্তান, যেখানে বলা হয়েছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হিসেবে ভারতের কোনো প্রত্যাশা না রেখে একতরফা সমস্ত প্রতিবেশীকে ছাড় দেওয়া উচিত।
সম্প্রতি তিনি রাজ্যসভায় সদ্য সমাপ্ত বাদল অধিবেশনেও বলেছেন, ফারাক্কা বারাজ মূলত কলকাতা বন্দর এবং হুগলি নদীর নাব্যতা বজায় রাখার জন্য নির্মিত হলেও বাংলাদেশকে জল সরবরাহের বর্তমান ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের। দাবি 1950 সালের মধ্যে কৃষি, শিল্প এবং জনসংখ্যা 2050 সালের মধ্যে কৃষি, শিল্প ও জনসংখ্যার চাহিদা মেটাতে বিহারের অতিরিক্ত 2000 কিউসেক জলের প্রয়োজন। তাই বর্তমান কাঠামোয় এই চুক্তি হলে রাজ্য উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। নদীগুলির জলবন্টন সংক্রান্ত নির্ধারিত দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমেই আলোচনা স্থির হয়। ফলে গঙ্গা জলবন্টন ভবিষ্যৎ নিয়ে আলোচনার পথ খোলা। আলোচনা কবে হবে তা স্পষ্ট নয়। নয়াদিল্লির বক্তব্য, ভারতের তরফে শুধু গঙ্গা নয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যতটা প্রয়াস সম্ভব তা হয়েছে। এবার একটি স্বাধীন বা সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে, এটা নয়াদিল্লি মনে করিয়ে দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হলো শর্তহীনভাবে পারস্পরিক আস্থা, যেটা ওরাও বলেছিল। তার আগে বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী মাসে ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদি পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং সম্মানজনক আমন্ত্রণ আসে, তাহলে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। সম্মানজনক আমন্ত্রণ কি এবার গলায় গামছা দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতার মতো গিয়ে বলতে হবে, হুজুর আপনি আমার ভারতবর্ষে এসে পদধূলি দিন? এইটাই তো বাকি আছে নরেন্দ্র মোদীর, এইটা বলাটাই বাকি আছে। এবার আপনারা চাইছেন কি, এই যে আমরা এত সফট ডিপ্লোম্যাসি করেছি না, আমি বারবার বারণ করি, সফট ডিপ্লোম্যাসির যুগ চলে গেছে। এখন জিসকা ভ্যাঁস জিসকা ডান্ডা উসকা ভ্যাঁস, লাঠি যার হাতে তার হাতে ভ্যাঁস, লাঠি মারো সব সিধে হয়ে যাবে। ওই জন্য ওই 10টা টপকে দিলে পরে সব সিধে হয়ে যেত। তো যাই হোক, এখন তো নরেন্দ্র মোদীর সফট ডিপ্লোম্যাসির যুগ, নরেন্দ্র মোদী বুঝবেন। আরও একটুখানি সফট ডিপ্লোম্যাসি দেখান, আরও 2-4টে চিঠি পাঠান, দেখুন বাংলাদেশ নরম হয় কিনা, আর বাংলাদেশের থেকে আপনি কি আদায় করতে পারেন সেটাও আমরা দেখে নেব। বাংলাদেশের যা কাণ্ড কারখানা দেখছি, তাতে মোটামুটি একদম রেডি হয়ে থাকুন উত্তম মধ্যম খাওয়ার জন্য, রেডি হয়ে থাকুন। যে কোনো দিন ধৈর্যের বাঁধ টুটে গেলে উত্তম মধ্যম এবং নিম্ন উচ্চ সব, উচ্চ থেকে একেবারে উত্তম মধ্যম সব হবে। এখন এটাকে যদি আপনারা ধৃষ্টতা বলে মনে করেন, তাহলে তাই, আমরা ধৃষ্টতা প্রকাশ করছি, আর আপনারা ন্যায়ের প্রতিরূপ, এবং আপনারা যা বলেন সেটা হচ্ছে ধ্রুব সত্য। মানুষকে ভুল বোঝানোর জন্য ভারত আবার চিঠি দিয়েছে, এই কথাটা বলাটা আপনাদের কোন ধৃষ্টতার মধ্যে পড়ে সেটা একবার ভেবে আমাদেরকে জানাবেন। সবাইকে আমার ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল 2024 সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গত বছরের জুলাইতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছিলেন সংস্থাটির মহাপরিচালক। গত 8 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুল বিষয়টি নিয়ে কয়েক দফা চিঠি দিয়েও কোনো জবাব পাননি। এবার সংস্থাটির মহাপরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছেন। 19 আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক খবরে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, পুতুল তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে স্বাধীন তদন্ত দাবি করেছেন। সবশেষ চিঠিতে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতা এবং হয়রানির অভিযোগ এনেছেন। একই সাথে তিনি বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন। পুতুলকে ছুটিতে পাঠানোর পর যে ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ করা হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি।
ধারণা করা হচ্ছিল এরপর পুতুলকে তার দায়িত্ব ফেরত দেওয়া হবে, কিন্তু 17 আগস্ট নতুন ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ দেওয়ার পর সায়েম ওয়াজেদ পুতুল আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। সূত্রগুলো বলছে পুতুলের পক্ষে এবার সোচ্চার হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ। এসব দেশ কোন প্রক্রিয়া এবং ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে পুতুলকে এতদিন ছুটিতে রাখা হয়েছে এবং বাংলাদেশের দুদক সহ সংশ্লিষ্ট কিছু কর্তৃপক্ষ কিভাবে কূটনৈতিক প্রোটোকল ভেঙে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, এসব বিষয়ে নতুন করে কৈফিয়ত তলব করতে যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সায়েম ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। 2024 সালের 1 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে 5 বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল বা ACAR আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের নভেম্বরে ACAR সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। 10টি ভোটের মধ্যে সায়েম ওয়াজেদ 8টি ভোট পেয়েছিলেন, যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র 2টি। পুতুল এই পদে প্রথম বাংলাদেশী এবং দ্বিতীয় নারী নির্বাচিত হয়েছিলেন। হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের শুরুতে, কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরপরই সায়েম ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে 2টি মামলা দায়ের করে। বাংলাদেশের দুদক এই মামলা 2টি দায়েরের 4 মাস পর WHO 2025 সালের 11 জুলাই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছিল সায়েম ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার নির্বাচনী প্রচারণায় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার করেছিলেন। দুদক অভিযোগ করে পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল। পুতুলের বিরুদ্ধে দুদকের আরো একটি অভিযোগ ছিল। গত 26 জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, দুদকের অভিযোগে জানানো হয়েছে পুতুল তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা সংগ্রহ করেন। যদিও পরে একটি মামলায় 930 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়, যে টাকা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে খরচ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়। ইউনূসের আমলে বাংলাদেশের দুদক থেকে অভিযোগ পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পুতুলকে ছুটিতে পাঠান। তবে পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি মহাপরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হুর মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলে পুতুলের এই পদে থাকার ব্যাপারে ইউনূস সরকারের আপত্তি ও প্রশ্নগুলো তুলে ধরেছিলেন। বিশেষ করে বাংলাদেশের দুদকের অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোকে জানানোর বিধান থাকলেও সে সময় হুর মহাপরিচালক নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার পুতুলকে যখন মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিলেন, তখন ওই সিদ্ধান্তটিকে বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং স্থায়ী অপসারণের দাবি তোলা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত 8 মাস ধরে সায়েম ওয়াজেদ পুতুল বারবার WHO মহাপরিচালক টেড্রোস গেব্রিয়েসুসের কাছে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে স্বচ্ছতা দাবি করে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছেন। সবশেষ গত মাসে তার আইনি প্রতিনিধিদের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে, যেখানে উপযুক্ত জবাব না পেলে পুতুল আইনের আশ্রয় নেবেন বলেও উল্লেখ করা হয়েছে। পুতুল অভিযোগ করেছেন WHO তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। তিনি 1 বছরেরও বেশি সময় ধরে ছুটিতে থাকা অবস্থায় কোনো আনুষ্ঠানিক তদন্ত করা হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন। অসদাচরণের পাশাপাশি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ও হয়রানির অভিযোগ তুলেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কন্যা তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে
স্বাধীন তদন্ত চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সাইমা ওয়াজেদ অভিযোগ করেছেন, বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আক্রোশ এবং তার সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু গত ৮ মাসে WHO তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। পুতুল জানতে চেয়েছেন, তিনি যে গত ১ বছরের বেশি সময় ধরে ছুটিতে আছেন, এই সময়টাতে কোনো আনুষ্ঠানিক তদন্ত করা হচ্ছে কিনা। ইন্ডিয়ান এক্সপ্রেস বিষয়টি নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জানতে চেয়েছিল, তবে সাইমা ওয়াজেদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের ইমেল পাওয়ার কথা স্বীকার করলেও পুতুলের বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ আছে কিনা কিংবা ওই সব অভিযোগ নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা সেসব নিয়ে কোনো কিছু জানাতে অপারগতা জানিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুতুলের আইনজীবীরা সবশেষ চিঠিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কূটনৈতিক যোগাযোগের যথাযথ প্রক্রিয়া ও প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ এনে দুদক ও বাংলাদেশের তৎকালীন সরকারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে WHO এর সরাসরি যোগাযোগ ও লেনদেন সহ বেশ কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুতুল অভিযোগ করেছেন, নির্বাচিত আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে শুধু একটি দেশ থেকে প্রাপ্ত তথ্য কিভাবে মূল্যায়ন করা হয়েছিল, যাচাই বাছাই করা হয়েছিল এবং সেগুলো মূল্যায়ন করা হয়েছিল সে সম্পর্কে WHO এখনো সম্পূর্ণ প্রকাশ্য ব্যাখ্যা দিতে পারেনি। সাইমা ওয়াজেদ অভিযোগ করেছেন, মোহাম্মদ ইউনূসের পরামর্শে তাকে টার্গেট করা হয়েছে, কারণ তিনি শেখ হাসিনার কন্যা। ব্যক্তিগত আক্রোশের কারণে মোহাম্মদ ইউনূস এমন অভিযোগ করেছিলেন। পুতুলের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে, হুড দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য দেশগুলোর কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। এসব সদস্য রাষ্ট্র SERO এর আঞ্চলিক পরিচালক পদে তার মনোনয়নের পক্ষে ভোট দিয়েছিল, যার ফলে তাদের কাছে তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ এনেছেন পুতুল। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষ থেকে রাজনৈতিক অনুরোধ পাওয়ার সাথে সাথে পুতুলকে ছুটিতে পাঠাতে যেভাবে দ্রুত গতিতে টেড্রোস নিজে ইথিওপিয়া থেকে ইমেল পাঠিয়েছিল, সেটি নিয়ে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এত দ্রুত ও এমনভাবে কোনো ধরনের অভ্যন্তরীণ তদন্ত না করে সংস্থাটির কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার নজির নেই। এমনকি তাকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য নানা পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছেন। সূত্রগুলো বলছে, পুতুলকে এভাবে একটি দেশের অভিযোগের প্রেক্ষিতে ছুটিতে পাঠানো এবং তার চিঠির জবাব না দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য রাষ্ট্রগুলো। এর মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর আপত্তি ও চাপে হুড দুটি সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। একটি হলো, পুতুলকে ছুটিতে পাঠানোর পরপরই WHO এর ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পরে সদস্য দেশগুলোর চাপের মুখে তা আবার যুক্ত করা হয়। বর্তমানে সংস্থাটির মেইন ওয়েবসাইটে পুতুলের পেজটি আছে। আরেকটি বিষয় হলো, ছুটিতে পাঠানোর পরও পুতুলকে সংস্থাটি বেতন ও অন্যান্য সব সুযোগ সুবিধা বহাল রেখেছে। তিনি পূর্ণ বেতন, বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী অন্যান্য সুবিধা পাচ্ছেন। দায়িত্ব পালন না করেও আঞ্চলিক পরিচালকের সব খরচ বহন করতে হচ্ছে, এই সিদ্ধান্ত জাতিসংঘের একটি সংস্থার জন্য কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি দেশ। এমন প্রেক্ষাপটে সাইমা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ। WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট সদস্য দেশ আছে 10টি। বাংলাদেশ ছাড়া অন্য সদস্য দেশগুলো হলো ভারত, ভুটান, উত্তর কোরিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। এর মধ্যে ভারত সহ অন্তত 7টি দেশ সাইমা ওয়াজেদকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে। সাইমা ওয়াজেদ পুতুলকে দায়িত্বে ফেরাতে কয়েকটি সদস্য দেশ গত 3-4 মাসে মৌখিক ও লিখিতভাবে WHO কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, একটি সদস্য দেশ মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়ম নীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর। পুতুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলেছে এসব সদস্য দেশ। হুয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী বা ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্টস হিসেবে পরিচিত। তাদের দায়িত্ব কোনো নির্দিষ্ট দেশের প্রতি নয়, বরং একচেটিয়াভাবে হুয়ের স্বার্থের প্রতি। তাদের আচরণবিধি অনুসারে তারা কোনো সরকার বা সংস্থার কাছ থেকে নির্দেশ চাইতে বা গ্রহণ করতে পারেন না।
মূলত তাদের নিজস্ব স্টাফ রেগুলেশন ও রুলস দ্বারা পরিচালিত হয়, যেখানে অসদাচরণ বা প্রশাসনিক ছুটি এর নিয়মাবলী নির্দিষ্ট করা আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুতুলকে নির্বাচিত করা সদস্য দেশগুলোর কোনো মতামত বা সিদ্ধান্ত ছাড়াই তাড়াহুড়ো করে নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে ছুটিতে পাঠানো হয়েছিল। সদস্য রাষ্ট্রগুলোর অভিযোগ হলো, পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে যে দণ্ড দেওয়া হয়েছে সেটির বিচারিক প্রক্রিয়া তার অনুপস্থিতিতে হয়েছে। বাংলাদেশের ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলের জেল জরিমানা হয়েছে। পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি মামলায় সায়েমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের 27 নভেম্বর এই রায় হয়। সূত্রগুলো বলছে, পুতুলকে যখন ছুটিতে পাঠানো হয় তখন ডক্টর ক্যাটরিনা বোহেমকে অফিস ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছিল সম্প্রতি তার দায়িত্ব শেষ হলে পুতুলকে ফিরিয়ে আনা হবে, কিন্তু গত 17 আগস্ট ডক্টর নীলেশ বুদ্ধাকে নতুন করে অফিস ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরে পুতুল আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার 60টি সদস্য রাষ্ট্র বিষয়টি নিয়ে নতুন করে কৈফিয়ত তলব করবে। এখন এ পর্যন্ত।